হাই দিশা। ও হাই করণ। দিশা, দিশা আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। দিশা, আমি শুনেছি যে তোমার ফুল খুব পছন্দ। এটা কি কোনো জিজ্ঞাসা করার কথা হলো? আমি কাছেই একটা খুব সুন্দর দেখতে ফুল দেখেছি, তুমি কি দেখবে? চলো তোমাকে দেখাই। করণ, কোথায় ফুল? কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? বলো না, ফুল কোথায় আছে? কোথায়? কোনো তো ফুল দেখতে পাচ্ছি না। দিশা, দিশা অ্যাকচুয়ালি আমি তোমাকে মিথ্যে বলেছি, এখানে কোনো ফুল নেই। অ্যাকচুয়ালি আমি তোমাকে কিছু বলতে চাই। এরকম কি কথা আছে যা সবার সামনে বলা গেল না? দিশা, আমার আমার লজ্জা করছে। কথাটা হলো যে আই 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 হোয়াট? আই যেটা তুমি বলতে চাইছো সেটা আমি বুঝতে পেরে গেছি। অ্যাকচুয়ালি আমিও তোমাকে এটাই বলতে চাইছিলাম। আই লাভ ইউ করণ। কি হলো? এই যে লাশ প্রথমে কে দেখেছিল? আমরা তো এখানে শুধু একটাই খুলি দেখেছিলাম, দুটো কোথা থেকে এসে গেল কে জানে। এসবি সাহেব, যখন আপনি আমাকে আর ডাক্তার সারিকাকে ডাকলেন, আমি ভাবলাম হয়তো আপনি আমাদের পিকনিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি তো না আমাদের কাজে লাগিয়ে দিয়েছেন। সালুকে, আমি যদি কোনো পিকনিকের প্ল্যান করি না, তাহলে একটা কথা মনে রেখো, তোমাকে কোনোদিন ডাকবো না। তাহলে একা একা নাচবেন? কাজ করো, আগে কাজ করো। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে আগুনটা বহুদিন আগেই লেগেছিল। এই পাতাগুলো, ধুলো বহুদিন ধরে জড়ো হয়েছে। প্রায় 4-5 বছর আগে লেগেছিল আগুনটা। এই দেওয়ালগুলোও কালো হয়ে গেছে। আগুনের শিখা অনেক ওপর পর্যন্ত উঠেছিল মনে হয়, কিন্তু এই আগুন কি দিয়ে লাগানো হয়েছিল বুঝতে পারছি না। এই দুখানা লাশ, এই দুজন আবার আত্মহত্যা করেনি তো? এরকম নির্জন জায়গায় কেউ হয়তো জানতেও পারেনি যে আগুনে পুরো দুজন মানুষ মারা গেছে। হ্যাঁ, বেচারীরা বাঁচার জন্য চিৎকারও করেছিল, কিন্তু হয়তো কেউ শুনতেই পায়নি। স্যার, দুটো লাশ যখন পাশাপাশি তখন আত্মহত্যাই হবে। কিন্তু কিন্তু কি? কিন্তু স্যার, আশেপাশে কোনো পেট্রোল বা কেরোসিনের ট্যাঙ্কও নেই বা কোনো বোতলও পাইনি আমরা। চলো দেখা যাক। দুটো কঙ্কালের হাড়ি একদম অক্ষত রয়েছে। ঘুমো বাচ্চারা, শান্তিতে আরামে শুয়ে থাকো। দুটো লোক মারা গেছে আর তুমি রসিকতা করছো? দেখো ভাই, যে মরে গেছে সে মরে গেছে, তাতে আমি কি করব? একটু হাসলে কোনো ক্ষতি নেই। আর মজার কথা হলো, এই দুজনের একজন পুরুষ আর একজন মহিলা। একজন পুরুষ আর একজন মহিলা? হ্যাঁ, এইটা পুরুষের আর ওইটা মহিলার। এই পেলভিস দেখো, এটা চওড়া, আর
আর এর পেলভিস দেখো, এটা সরু, এটা মহিলা। এরা দুজন পুড়ে মারা গেছে, কেউ জ্বালিয়ে দিয়েছে হয়তো। স্যার এরা চিৎকার চেঁচামেচি করেনি নাকি? পালানোরও চেষ্টা করেনি? হয়তো দুজন বেহুশ ছিল। আপনারা তো লাশকে আলু পটলের মতো বস্তায় ভরে নিয়ে চলে আসেন, তাও তো ভাগ্য ভালো এগুলো আস্ত আছে। আরে তাহলে তাহলে কি করে নিয়ে আরে আসতাম? ছাড়ো ভাই, ঝগড়া হয়ে যাবে। এ দেখো, এই দেখতে পাচ্ছ? হ্যাঁ, কালো কালো কিছু একটা পাতলা আস্তরণ সব হাড়ের মধ্যেই লেগে আছে। পলিক্লোরোপ্রোপিন, এক ধরনের ফাইবার সলিউশন। এটা সেই ফাইভের সলিউশন যেটা এক ধরনের আঠা, সেটা জিনিসপত্র আটকাতে কাজে লাগে। এক্স্যাক্টলি, ফাইবার সলিউশন দিয়ে দুজনকে পোড়ানো হয়েছে। এই ফাইবার সলিউশন কেমন করে জ্বলে আসুন দেখাচ্ছি। এই দেখো, ওই রকমই জিনিসটা যেটা হাড়ের ওপর ছিল। এই দুইজনের খুব ভয়ানক মৃত্যু হয়েছে। জানি না এরা আগেই মারা গিয়েছিল নাকি জ্যান্ত পুড়িয়ে মেরেছে। কিন্তু আমরা এটা জানবো কি করে যে এরা ছিল কে? এই মহিলার খুলি ঠিকঠাক আছে, কিন্তু এই পুরুষটির খুলি অনেক জায়গায় ভাঙা আছে। এ দেখো, তাহলে এই মেয়েটির খুলি থেকে আমি এর মুখটা তৈরি করতে পারবো। স্যার এই লাইটারটা পেয়েছি স্যার।
এর প্লাস্টিকটা পুড়ে গেছে, কিন্তু মেটালটা এখনো ভালো রয়েছে স্যার। ভেরি গুড। কমসে কম এটা তো জানতে পারলাম যে আগুনটা কি দিয়ে লাগিয়েছিল। আরে এটা কি? স্যার এটা তো দাঁত মনে হচ্ছে, কারো হবে মনে হয়। আরে ভাই, মানুষেরই তো হবে, হাতির তো আর হবে না। হ্যাঁ না, এই সেই মেয়েটা। আমাদের দেশে একটু বেশি সংখ্যায় মহিলাই নিখোঁজ, স্ট্রেঞ্জ, তাই না? এটা তো শুধু গত 5 বছরের রেকর্ড। পুরনো সব রেকর্ড যদি দেখো তো বুঝতে পারবে যে তোমরা কালো সাবান দিয়ে স্নান করে এসেছো নাকি? হ্যাঁ, স্যার আমরা ভেবেছিলাম আপনি আমাদের দেখে বলবেন যে বা বিবেক খুব ভালো কাজ করেছো তোমরা, কিন্তু এখানে তো রি, শুধু বা বিবেকই কেন বলবে? আমিও তো মুখ কালো করেছি। কালো, মুখ কালো। আচ্ছা এবার বলো কি পেয়েছো? স্যার একটা পুড়ে যাওয়া লাইটার পেয়েছি। গুড। আর স্যার দাঁত পেয়েছি। দাঁত? দাঁত? পোড়া একটা দাঁত, ওটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমাদের ওই মহিলাকে খুঁজতে হবে, তাড়াতাড়ি যাও। ইয়েস স্যার। স্যার হ্যাঁ, মনে হচ্ছে এটাই ওই মহিলা স্যার। মুখটা তো একই রকম মনে হচ্ছে। এর রেকর্ডস চেক করো তো। মিসেস রশনি, এনার হাজবেন্ড মিস্টার অনিকেত কুমার রিপোর্ট লিখিয়েছিলেন যে ইনি নিজের বন্ধুদের সঙ্গে শেষবার ডিনার করতে গিয়েছিলেন, তারপর আর ফেরেননি। এর হাজবেন্ডের কাছ থেকে কিছু জানা যেতে পারে স্যার। অনিকেত কুমার? মিস্টার অনিকেত, হ্যাঁ, আপনারা আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আচ্ছা ঠিক আছে, আপনারা আসুন, উনি একটু বিজি আছেন, আমি ওনাকে ডাকছি, আসুন। আপনারা বসুন। ঠিক আছে। স্যার, ওই সিআইডির লোকেরা আপনার সাথে দেখা করতে এসছে। সিআইডি? হ্যাঁ স্যার। ইয়েস, আমি ওই অ্যাকচুয়ালি আপনারা বসুন না। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছে। ওই আসলে হয়েছে যে আপনাদেরকে হঠাৎ করে দেখে মনে একটা আশা জেগেছে, আর সাথে একটু ভয়ও, আর এখন একটু ঘাবড়েও আছে। কিন্তু আপনার ভয় পাওয়ার কারণটা কি? আগে বলছি, আমি একটু জল খেয়ে নিই আগে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। আপনারা কিছু জিজ্ঞেস করার আগেই আমি কি আপনাদেরকে কিছু জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করুন। আপনারা কি আমার স্ত্রী রোশনির ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে এসেছেন? আগে হ্যাঁ। কোনো খারাপ খবর? আগে হ্যাঁ। কোনো খোঁজ পেলেন আমার রোশনির?
জানা তো গেছে, কিন্তু উনি আপনারা কি নিশ্চিত? নিজেই দেখে নিন। ইনি আপনার স্ত্রী তো, রোশনি? মুখটা তো ওরকমই মনে হচ্ছে, কিন্তু দেখে তো কোনো মূর্তির মনে হচ্ছে ছবিটা। আগে না, এটা আমার স্ত্রী নয়। ইনি আপনার স্ত্রী রশনি। এই মূর্তির ভিতরে আপনার স্ত্রীর স্কাল রয়েছে, আর তার উপরে এই মুখটা বানানো হয়েছে। মানে হয়তো কেউ এনাকে জ্যান্ত পুড়িয়ে দেয়, অথবা এটা কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। Oh no! Oh no! Oh no! আপনি রিপোর্টে লিখিয়েছিলেন যে সেদিন আপনার স্ত্রী তার কলেজের বন্ধুদের সঙ্গে ডিনার করতে গেছিলেন। তাহলে এই বন্ধুরা কারা? সেটা তো আমি ওকে কখনো জিজ্ঞেস করিনি, আর না ও কখনো আমাকে ঠিক করে এটা বলেছিল। কিন্তু আমার মনে আছে সেই রাতে যখন ও গেল, খুব খুশি ছিল। আপনি ওনার কোনো না কোনো বন্ধুকে তো নিশ্চয়ই চেনেন। কিন্তু কেন? আসলে আপনার স্ত্রীর লাশের পাশে আর একটা পুড়ে যাওয়া লাশও পাওয়া গিয়েছিল। ওই লাশটা একজন পুরুষের। আমি সত্যি ওর কোনো বন্ধুকে চিনি না। ঠিক আছে, আপনার বাড়িতে তো ডায়েরি নিশ্চয়ই আছে, টেলিফোন ডায়েরি, যাতে আপনি আপনার বন্ধুদের, চেনা পরিচিতদের নাম্বার লিখে থাকেন। আগে হ্যাঁ। দেখান তো একটু। হয়তো ওটা থেকেই বুঝতে পারবো আমরা এই দ্বিতীয় লাশটা কার। আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে রশনির সাথে কারোর অ্যাফেয়ার ছিল। ও আমাকে মিথ্যে কথা বলেছিল। আমি জানি না স্যার ওই লোকটার সাথে ওখানে কেন গেছিল। দেখো অনিকেত, আমরা দুটো স্কেলিটন পেয়েছি, আর ওর মধ্যে আমরা এটা জানতে পেরেছি যে একটা স্কেলিটন তোমার স্ত্রীর, আর এটাও জানতে পারবো যে ওকে কে মেরেছে। কিন্তু মারলো কেন? সেটাও তাড়াতাড়ি জেনে যাব। খুন 4 বছর আগে হয়েছিল স্যার, তাও লিস্ট পাওয়া গেছে। সেদিন রশনি কার কার সঙ্গে কথা বলেছিল সব এর মধ্যে রয়েছে। একটা নাম্বার হচ্ছে স্যার এইটা 1159749। একে রশনি ওই দিন কম করে 4 বার ফোন করেছিল। 4 বার? 1159749। এই নাম্বারটা কি মনে পড়ছে কার নাম্বার? না, আমার মনে নেই। বিবেক, সো এই নাম্বারটা কম্পিউটারে দেখো। দেখো 4 বছর আগে এই নাম্বারটা কার ছিল? ইয়েস স্যার। এটা তো অদ্ভুত ব্যাপার মিস্টার অনিকেত। যার সঙ্গে আপনার স্ত্রী সব থেকে বেশি কথা বলতো আপনি তাকেই চেনেন না। দেখুন, যদি আমি সেটা জানতাম তাহলে কিছু তো করতাম। কম করে রশনিকে এটা তো জিজ্ঞেস করতাম যে ও কেন। হ্যাঁ, কিন্তু কেউ বিনা কারণে 4 বার ফোন করবে কেন? সেই নাম্বারটা যা, তার নাম হলো হিতেন। এই নাম্বারটা এখনো ওনার নামই রয়েছে। হিতেন? হ্যাঁ। অনিকেত, তুমি কোনো এই হিতেনকে চেনো নাকি? না তো স্যার, কোথাও এই সেকেন্ড স্কেলিটনটা হিতেনের নয় তো? অভিজিৎ, যদি এই দ্বিতীয় স্কেলিটনটা হিতেনের হয়, তার মানে হলো হিতেন 4 বছর ধরে বাড়িই ফেরেনি। ইয়েস স্যার। প্যাট্রিক্স, স্যার, একটা কাজ করো, এই নাম্বারে ফোন করো হিতেনের বাড়িতে, কিন্তু খুব ভালো করে। ইয়েস স্যার। হ্যালো, আমি সিআইডি অফিসার ফ্রেডরিক্স কথা বলছি। হিতেন বাড়িতে আছে? কি বাড়িতে নেই? 4 বছর ধরে নেই? 4 বছর ধরে বাড়িতে নেই? কে? আসছি। আগে আপনারা? আমরা সিআইডি অফিসার্স। হিতেন এখানেই থাকেন? কিছু জানতে পারলেন কি হিতেনের ব্যাপারে? জানতে তো পারা গেছে। কোথায় ও? আমি ঠিক জানতাম হিতেনের কিচ্ছু হতে পারে না, শুধু আমি ওর কাছে ক্ষমা চাইতাম। অ্যাকচুয়ালি একটা খারাপ খবর দেওয়ার ছিল হিতেনের ব্যাপারে। খারাপ খবর? প্লিজ প্লিজ খারাপ খবর আমাকে শোনাবেন না। দেখুন ম্যাডাম, আমরা একটা লাশ পেয়েছি, আর সেই লাশটা আগুনে ঝলসানো। লাশ পুড়ে গেছে?
কিন্তু এখনো এটা প্রমাণ হয়নি যে লাশটা হিতেনের কি না। হতে পারে এই লাশটা অন্য কারোর, কিন্তু আমাদের এটা জানা জরুরি যে লাশটা আসলে কার। আপনি এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারেন। আমার মনে হয়েছিল যে হয়তো ওর জীবনে দ্বিতীয় কোনো মেয়ে আছে, আর এই ব্যাপারটা আমি মেনে নিতে পারিনি। আচ্ছা, সত্যি কি আপনার হাজবেন্ডের জীবনে দ্বিতীয় কোনো নারী ছিলেন, নাকি আপনি শুধু ওনাকে সন্দেহ করতেন? নিশ্চয়ই কেউ ছিল যে আমাদের দুজনের মাঝে আসার চেষ্টা করছিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। ওই দিন আর আমি সহ্য করতে পারলাম না, আর ওই দিন আমি খুব বড় ভুল করেছি যে তোমাকে বিয়ে করেছি। সবাই আমাকে বলেছিল যে ওকে বিয়ে করিস না, কিন্তু আমি কারোর কথা শুনিনি। আমার মনে হয়েছিল হয়তো তুমি বদলে যাবে, কিন্তু না, তুমি কখনো বদলাবে না। একেবারে ঠিক বলেছো তুমি, আমি কখনো বদলাবো না। তুমি আরো শুনবে? হ্যাঁ, তো শোনো, আমি অন্য কাউকে ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? এখন ওর কাছে চলে যাবে? হ্যাঁ, কম করে রোজগার এই খিটখিট তো বন্ধ হবে। হিতেন, হিতেন দাঁড়াও, হিতেন। সেই দিন থেকে আজ পর্যন্ত ও আর কখনো বাড়ি ফিরে আসেনি। আপনি খোঁজ নেওয়ার চেষ্টা করেননি যে উনি কোথায়, কার কাছে গেছিলেন? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু জানতে পারি। দেখুন, আমরা ওই যে লাশটা পেয়েছি তার ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়, কিন্তু মনে হচ্ছে ওটা হিতেনেরই লাশ। আপনার স্বামীর কি দাঁতের কোনো সমস্যা ছিল? উনি কোনো ডেন্টিস্টের কাছে গেছিলেন? দাঁত? হ্যাঁ, দাঁত, মানে দাঁত খারাপ হয়ে গেছে বা দাঁত তুলতে হয়েছে বা কোনো এক্সরে করিয়েছেন? এক্সরে? হ্যাঁ, ও একবার দাঁতের এক্সরে করিয়েছিল বটে। ডাক্তার সারিকা, এই দাঁতের এক্সরেটা দিন। ফ্রেডরিক, তুমি তো কামাল করে দিয়েছিলে, কিন্তু সব ধামাল হয়ে গেছে। আমি সিনেমা খুব কম দেখি স্যার। মাথার হালুয়া বানিও না তো। আরে স্যার, আজই সকাল সকাল আমার বউ বানিয়েছিল তো কি বানিয়েছিল? গাজরের হালুয়া। ডাক্তার সারিকা, কোনো এমন জায়গা দেখো যেখানে আমি মাথা ঢুকতে পারবো। স্যার, আপনি মজার হালুয়া বানাবেন না। মজার কথা নয় ফ্রেডরিক, এটা বলো যে এই দাঁতটা যেখান থেকে তুমি পেয়েছো, এই দাঁতটা তুমি এই দুটো লাশের পাশ থেকে পেয়েছো? হ্যাঁ স্যার। তাহলে তো আপনাদের জন্য খারাপ খবর আছে বস, কারণ এই দাঁত এই দুটো লাশের কারণ নয়। সালুকে আবার নতুন বোম ফাটিও না, বুঝেছো? আরে বোম তো ফ্রেডি নিয়ে এসছে। স্যার, আমি তো কালী পূজার আরে সময় বোম বন্ধ রাখো না বাবা। সালুকে, এবার তোমাদের দুজনের জোকস বন্ধ করো, এটা একটা সিরিয়াস ব্যাপার, বুঝেছো? সালুকে, যদি এই দাঁতটা এই দুজনের মধ্যে কারো না হয়ে থাকে, তাহলে এটা কার দাঁত? হ্যাঁ, আরে না হলে তুমি আরেকবার চেক করে দেখো। 10 বার চেক করে নিয়েছি। স্যার, হিতেনের দাঁতের এক্সরে পাওয়া গেছে। হিতেনের ওয়াইফের কাছে জানতে পারলাম এই হিতেন 4 বছর আগেই বাড়ি ছেড়ে চলে গেছিল অন্য কোনো মহিলার সঙ্গে। 4 বছর আগেই? হ্যাঁ। ডাক্তার সারিকা, ওই দাঁতের এক্সরেটা দাও। তাহলে অভিজিৎ, এই লাশটা আবার হিতেনের নয়? না বস, ওই লাশটা হিতেনের নয়। এই লাশটা হিতেনের নয়? না, এই লাশ হিতেনের নয়, কিন্তু এই দাঁত যেটা ফ্রেডরিক খুঁজে এনেছে সেটা হিতেনের। এ দেখো, এই দাঁতটার এক্সরে হিতেনের দাঁতের এক্সরের সঙ্গে একদম মিলে গেছে। হ্যাঁ, তাই তো, এই দাঁত তো হিতেনেরই। মানে যখন এই দুজনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন হিতেন ওখানেই ছিল? নিশ্চয়ই ওখানেই ছিল, এই জন্যই হিতেনের দাঁতটা ওখান থেকে পাওয়া গেছে। ফ্রেডরিক, একটা কথা বলো, কোনো একটা মানুষের দাঁত ভেঙে মুখ থেকে কখন বেরিয়ে যায়? যখন কেউ খুশি মেরে সেটা ভেঙে দেয়। মাঝে মধ্যে এমন কিছু জিনিস সামনে এসে যায় যে বুঝতেই পারি না যে হাসবো নাকি। এবার এটাই দেখো,
এখানে সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু একটা দাঁত থেকে গেছে। আর যে লোকের এই দাঁতটা, সে লোকটাও আগুনে পড়েনি। তার মানে হলো ওই লোকটা নিজের দাঁত ওখানে ফেলে এসেছিল। স্যার কোথাও এমনটা নয় তো যে ওই আগুনটা হিতেন লাগিয়েছিল? আরে তাহলে হিতেন গেল কোথায়? যদি সে বেঁচে আছে তাহলে সেই রাতের পর থেকে বাড়ি কেন ফেরেনি? আর 4 বছর ধরেও সে নিখোঁজ। আর যদিও ওখানে উপস্থিত থেকে থাকে, তাহলে ওরও একটু পড়ার কথা। হ্যাঁ স্যার, ও অবশ্যই পুড়েছিল, কিন্তু ওকে খুঁজবো কোথায়? এক কাজ করো, সমস্ত হসপিটালে গিয়ে চেক করো, দেখো 4 বছর আগে কোনো না কোনো পোড়া লোক নিশ্চয়ই ওখানে ভর্তি হয়েছে। হ্যাঁ স্যার, হসপিটালগুলোতে তো সবকিছু লেখাই থাকে। ইয়েস স্যার। কোনো আগুনে পোড়া রুগী এখানে এসেছিল মনে আছে? 20শে ডিসেম্বর 2003 সালে। কি বললেন আপনারা? 20শে ডিসেম্বর? পুড়ে যাওয়া মানুষ? আপনারা কি সার্ভে করতে এসছেন? না, আমরা সিআইডি থেকে আসছি। এখানে পুড়ে যাওয়া মানুষ অনেক কম আসে, খোঁজাটা খুব সহজ হবে। এই হসপিটাল থেকে কিছু জানা গেলে খুব ভালো হয়। যার দাঁত ভেঙে গেছিল সে গেলটা কোথায়? হ্যাঁ স্যার, পেয়ে গেছি। একই দিনে 3 জন স্যার, 3 জন পুড়ে যাওয়া মানুষ। কজন? একজন 75 বছর বয়সী বৃদ্ধা মহিলা রানী, আর একজন ইয়ং ছেলে সুদেশ, যার হাত খুব বাজেভাবে পুড়ে গেছিল। আর 3 নম্বর? আর একজন 36 বছর বয়সের, কিন্তু এখানে কোনো নাম নেই। 36 বছর? এই হিতেনের বয়সও প্রায় এরকমই হবে। অ্যাড্রেস কি লেখা আছে না? কিছুই লেখা নেই স্যার। এটা কি করে হতে পারে? ওই লোকটার সাথে কেউ তো এসেছিল এখানে। স্যার, গত 4 বছর ধরে মানুষটি এখানেই পড়ে আছেন। কি? বিগত 4 বছর ধরে এখানেই রয়েছে? আগে আর সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে 4 বছর ধরে এটার সঙ্গে কেউ দেখা করতেই আসেননি। এখন আমরা এসে গেছি, আমরা এই লোকটারই খোঁজে এসেছি। ইনি কথা বলতে পারেন তো? হিতেন? হিতেন? কোনো লাভ নেই, ইনি শুধু বেঁচেই আছেন এইটুকু। পুরোপুরি প্যারালাইজড। ওনার ব্রেনে রক্তই পৌঁছচ্ছে না, তাই জন্য ওনার ব্রেন কাজ করে না। অজিত, তোমার কি মনে হয় বলো তো, আগুন এই লোকটাই লাগিয়েছিল? এটাই আমি ভাবছি যে যদি আগুন এই লাগিয়ে থাকে তাহলে ও নিজে পুড়লো কি করে? তার মানে অন্য কেউ একজন রোশনি আর হিতেনকে মারার জন্য আগুন লাগিয়েছিল, আর এ কোনোভাবে ওখান থেকে বেঁচে বেরিয়ে এসছে। কিন্তু আগুনটা লাগিয়েছিল কে? হয় এর স্ত্রী লীনা, না হলে রশনির হাজবেন্ড অনিকেত। একজন মানুষ কখনো এটা সহ্য করতে পারেন না যে তার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে। আমি নার্ভাস হয়ে যাচ্ছি। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি, আপনার হাতও কাঁপছে। কিন্তু এত ঘাবড়ে যাচ্ছেন কেন? হয়তো আপনি আমার স্ত্রীর খুনিকে পেয়ে গেছেন। আমি এটার জন্যই ভয় পাচ্ছি যে আমি ওর সামনাসামনি কি করে দাঁড়াবো। আচ্ছা, তাহলে ঠিক আছে, যদি তুমি ওর সঙ্গে দেখা করতে না চাও তাহলে কোনো ব্যাপার না, কিন্তু তার ছবি তো দেখতে পারো। আগে হ্যাঁ, ফটো দেখতে পারি। তাহলে একটু এই তো আমার স্বামী হিতেন, কিন্তু ওর এটা কি হয়েছে? উনি একটা হাসপাতালে ভর্তি আছে। আমাকে ওর সাথে দেখা করিয়ে দিন প্লিজ, আমি ওর সাথে এক্ষুনি দেখা করতে চাই। প্লিজ স্যার, প্লিজ আমি ওর কাছে যেতে চাই। প্লিজ প্লিজ ওর সাথে আমাকে দেখা করিয়ে দিন প্লিজ। আপনারা কেন কিছু শুনছেন না? প্লিজ। বিবেক, এনাকে হসপিটাল নিয়ে যাও। আসুন থ্যাংক ইউ। প্লিজ। কি ব্যাপার, আপনার ভয় লাগছে নাকি? হ্যাঁ,
এটা জানার পর যে হিতেন এখনো বেঁচে রয়েছে, সেই ব্যক্তি যাকে আপনার স্ত্রী দিনে 4 বার ফোন করত, যার সঙ্গে আপনার স্ত্রীর অ্যাফেয়ার ছিল, আপনার একটু রাগ উঠল না? ভীষণ উদার মনে হচ্ছে আপনি। আমার শরীরটা আজকে ঠিক নেই। এর আবার কি হলো? অনিকেত, 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 অভিজিৎ, ডাক্তারকে ফোন করো। এর এখানে কিছু হয়ে গেলে আমরা ফেঁসে যাব, তাড়াতাড়ি ফোন করো। অভিজিৎ, ফটো দেখার পরেই ওর এই অবস্থা হয়েছে, কিন্তু এর হয়েছেটা কি? ডক্টর, এ কি বাঁচবে? উনি আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চান, তাড়াতাড়ি কথা বলুন। অনিকেত, অনিকেত, আমি জানতাম না যে একদিন হ্যাঁ, আমি ওদের দুজনকে মারার জন্য একটা লোক পাঠিয়েছিলাম। অনিকেত, এই যে লোকটাকে মারার জন্য পাঠিয়েছিল সে নিজে তো চলে গেছে, আর হিতেন বেঁচে গেছে। ডক্টর, এর আবার জ্ঞান ফিরবে তো? একটু কমপ্লিকেশন আছে, ওনার হার্টবিট ক্রমশ কমছে। কিন্তু এর হয়েছেটা কি? ওনাকে কেউ বিষ খাইয়েছে। বিষ? হ্যাঁ, এমন মনে হচ্ছে এনাকে কেউ কয়েকদিন ধরে একটু একটু করে বিষ খাওয়াচ্ছিল। এক্সকিউজ মি। স্লো পয়জনিং? প্রথমে ও কাউকে খুন করেছে, তারপর এখন ওকেই কেউ বিষ দিয়ে দিয়েছে। স্যার, হিতেনের স্ত্রী লিনাই মনে হচ্ছে সব করেছে। খোঁজ নাও, কেউ একটু একটু করে ওকে বিষ দিল কি করে? কেউ আবার খাবারের সঙ্গে মিশিয়ে দেয়নি তো? আগে আপনারা? অনিকেত বাবুর খাওয়া দাওয়ার ব্যবস্থা তুমিই করো তো? আগে হ্যাঁ। তোমাদের স্যারকে কেউ বিষ খাইয়ে দিয়েছে, আর এই মুহূর্তে হসপিটালে উনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। ফ্রেডরিক্স, বিবেক, কিচেনটা ভালো করে চেক করো তো। এই তোমাদের স্যার দিনরাত বাড়িতে করতেনটা কি? কম্পিউটারে বসে থাকতো। বিষ পাওয়া গেছে, কিবোর্ডে লাগিয়ে রেখেছিল। স্মার্ট, না কিছু খাইয়ে দাইয়েই বিষক্রিয়া করে দিয়েছে। আর এই কাজটা একমাত্র তার পক্ষেই সম্ভব যে এটা জানতো যে অনিকেত প্রতিদিন কম্পিউটারে কাজ করে। অনিকেত ছাড়া এই কম্পিউটার আর কে ব্যবহার করতো? আগে ওনার অ্যাসিস্ট্যান্ট মানসী ম্যাডাম। অনিকেতের অ্যাসিস্ট্যান্ট মানসী আছে কোথায়? আরে বাবা, আসছি তো, আসছি। মানসী কোথায়? হ্যাঁ, আগে ও তো বাইরে গেছে। কোথায় গেছে? কিছু বলে যায়নি? আগে না। ও আবার ভেতরে লুকিয়ে নেই তো? না নেই, আপনি ভেতরে গিয়ে দেখুন তো। কাল রাত থেকেই আসেনি। কাল রাত থেকেই ফেরেনি? কাল রাতে ওর মোবাইলে একটা কল এসেছিল, আর কল রিসিভ করে ও চিন্তিত হয়ে পড়লো, তারপর বেরিয়ে গেল। কাল রাতে যখন ম্যাডাম বাড়ি ফেরেননি তখন আপনি কেন ওনাকে ফোন আগে করেছিলাম, কিন্তু ফোন লাগেইনি। আপনি কবে থেকে কাজ করেন এখানে? 1 বছর হয়ে গেল। কোনো ব্যাপার না, জানতে পারা গেছে যে মানসী কোথায় আছে। জানতে পেরে গেছেন কোথায় আছে ও? দেখো। মাই গড। এবার বুঝতে পারলে অনিকেতকে বিষ কে দিয়েছে? বাবা, তোমার তো আজ খুশির দিন। যে তোমার এই অবস্থা করেছে সেও আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাবা, আমি তোমার প্রতিশোধ নিয়েছি বাবা। বাবা, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বাবা? পল্লবী, তোমার বাবা শুনতেও পান না আর কথাও বলতে পারেন না, সেটা তো তুমিও জানো। আরে কি হলো?
চমকে উঠলে কেন? এই ফটোটা তোমার? হ্যাঁ। আর তোমার নাম মানসী নয়, পল্লবী, তাই না? হ্যাঁ, আমি জানতাম যে আমি একদিন না একদিন ধরা পড়ব, কিন্তু এখন আর আমার কোনো ভয় নেই। আমি একটাই জিনিস চেয়েছিলাম, প্রতিশোধ, আর ওইটা আমি নিয়ে নিয়েছি। তুমি এটা জানতে পারলে কি করে যে অনিকেতই তোমার বাবাকে পুড়িয়েছে? 4 বছর আগে বাবা যখন রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন আমি ওনার গাড়ির মধ্যে লুকিয়ে পড়ি। ভেবেছিলাম ওনাকে কোনো না কোনোভাবে রাজি করাবো। আপনি চিন্তা করবেন না অনিকেত বাবু, আমি হিতেন আর রোশনির চিতা এখানেই জ্বালিয়ে দেবো। অন্তিম সৎকারেরও প্রয়োজন পড়বে না। এটা কার লাশ কেউ গুণাক্ষরেও টের পাবে না। আপনি চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা, আরে এ তো আমার মেয়ের গলা। বাবা, পল্লবী, তুই মা, তুই এখানে কি করে এলি? বাবা, হিতেন, এই ঘটনাটা আমি কোনোদিন ভুলতে পারিনি। আমি জানি না আমি ওখানে কতক্ষণ লুকিয়েছিলাম। আমি এটাও জানি না আমি বাড়ি কখন আর কিভাবে এলাম। এসব কথা আমি কখনো কাউকে বলিনি। পুলিশকে তো বলা উচিত ছিল। সে সময় আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। যদি আমি সেই সময় না থাকতাম, তাহলে বাবা ওই লোকটাকে দেখতে পেত আর বাঁচার চেষ্টা করতে পারত। আমি সেসব কিছু ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই একটা নাম আমাকে কিছুই ভুলতে দিত না, অনিকেত। আর বড় হওয়ার পর আমি অনিকেতকে খুঁজে বার করলাম আর ওর সাথে কাজ করতে লাগলাম, আর আমি আমার বদলা নিয়ে নিয়েছি। বদলা হলেও খুনটা তো একটা অপরাধ, তাই না? আর এর শাস্তি তুমি নিশ্চয়ই পাবে, আর তাই তোমাকে জেলে যেতেই হবে।